শুভেন্দুর পিএসকে হত্যার ঘটনায় তৃণমূল বিজেপির পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। 3 জনকে জিজ্ঞাসাবাদ, সহিংসতায় গ্রেফতার কয়েকশো। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। সীমান্তে আবারও পুশিন আতঙ্ক, সতর্ক অবস্থানে বিজিবি। নাগরিকদের ঠেলে দিলে ভুগতে হবে ভারতকেও। উস্কানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা তা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়ঙ্কর রূপে হাব, একদিনে 12 শিশুর মৃত্যু। হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুদক পুনর্গঠন সহ একগুচ্ছ পরামর্শ টিআইবি। আইন শৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত। পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌর ও বায়ু বিদ্যুতের উৎপাদন বাড়াতে চায় সরকার। রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জুনে এই নতুন নীতিমালা। এবং বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ সাময়িক নিষিদ্ধ 5 জন। জড়িত নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। সরকার গঠনের 2 দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনায় থমথমে ভারতের পশ্চিমবঙ্গ। এর মধ্যে হত্যায় জড়িত সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় কয়েকশো ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। প্রাণহানির পাশাপাশি বাড়িঘরেও চলছে হামলা ভাঙচুর। রাজনৈতিক সহিংসতার ঘটনায় এরই মধ্যে কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় চলছে বৈঠকও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যের গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর এই দাবি আরও জোরালো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভোটার তালিকা সংশোধন বা SIR এর নামে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানো হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগের পক্ষে দাঁড়ালেন এবার ভারতের সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী কপিল সিবাল। তার দাবি, SIR নিয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কক্ষে যাবে তৃণমূল কংগ্রেসের। এদিকে পদত্যাগ না করার ঘোষণায় এখনও অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন ভোটের পরও পিছু ছাড়ছে না ভোটার সংশোধন বা SIR ইস্যু। ভোটের ফলাফলে হেরে যাওয়ার পর পদত্যাগ না করার ঘোষণা দিয়ে সেই বিতর্ক ফের সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে 100 আসন চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার এই ঘোষণায় কয়েকদিন ধরে তোলপাড় ভারতের রাজনীতি। সাংবিধানিকভাবে 7 মে শেষ হচ্ছে মমতার ক্ষমতার মেয়াদ।
যদিও নিজের পদ না ছাড়ার সিদ্ধান্তে অটল তিনবারের এই মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী নিজে থেকে সরে দাঁড়াবেন না মমতা, উল্টো তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইন্ডিয়া টুডে বলছে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। পদত্যাগ না করার সিদ্ধান্তে মমতা পাশে পেয়েছেন তার ইন্ডিয়া জোটের মিত্রদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সবাই মমতাকে সমর্থন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ তুলেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে তিনিও সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করে ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা এসএর প্রক্রিয়ায় যে আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানে জিতেছে বিজেপি। ভারতে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ফলাফল ঘোষণার ৪৫ দিনের মধ্যে আদালতে পিটিশন দায়ের করতে হয়। হাইকোর্ট যদি পিটিশন সঠিক বলে মনে করেন তাহলে পুরো নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারেন। রাহানুল রানা, সময় সংবাদ। সীমান্তে আবারও পুশিন আতঙ্ক। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশিন করার হুমকিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন বাস্তবতায় সীমান্তে আবারও পুশিন বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে অনুপ্রবেশ ঘটলে ভারতকেও ভুগতে হবে। উস্কানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ তাদের। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা। বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে পথ রোধ করে ফিরিয়ে দেয় বিজিবি। অভিযোগ রয়েছে এভাবেই বিভিন্ন সময় বিএসএফের চাপে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় ভারতীয় নাগরিকদের। হিসেব বলছে শুধু গেল বছরের শেষ ৮ মাসেই পুশিনের সংখ্যা প্রায় ২৫০০। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশ ইন করার হুমকি ধামকিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন পুশিন শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য বড় ধরনের সতর্কবার্তা। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। বিশ্লেষকদের মতে সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে। আমাদের সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের দুই প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো দৃঢ় হোক। পুশিন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন এক্ষেত্রে রাষ্ট্রের নীরব থাকার সুযোগ নেই। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সেই জন্য আমি মনে করি প্রথমত সীমান্ত সুরক্ষিত করতে হবে। এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে আমাদের। এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আবারও ভয়ঙ্কর রূপে হাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫০০-এর বেশি রোগী। রেকর্ড মৃত্যু ও আক্রান্ত বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে র্যাশ থাকলেও হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ অনেক অভিভাবকের। শয্যা সংকট নেই দাবি করে চিকিৎসক বলছেন শঙ্কা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। 2 মাসও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে প্রতিদিনই আউটডোরে ভিড় বাড়ছে রোগীর স্বজনদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা। খাওয়া বন্ধ হয়ে যাওয়া, লাল র্যাশ, বমিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। আমি বলছি তাহলে একটু ভর্তি করানো যাবে, বলছে না এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো লাগবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করায় অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান তারা। বাসাতে ট্রিটমেন্ট করতেছি তো আগে থেকে, কিন্তু কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট নেই, তবে শারীরিক জটিলতা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত থাম না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন টিকার ঘাটতির কারণে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দানের যে তারতম্যটা ঘটেছে, অভাবটা ঘটেছে, প্রধানত সেই টিকার অভাবের কারণে
আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারী প্রাদুর্ভাবটি ঘটেছে। শিশুদের নির্দিষ্ট সময়ে টিকাদানের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। শাপলা চত্বর হত্যা মামলায় দীপুমণি বাবু রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। আসামি হবেন ইন্টারনেট ও 2টি টেলিভিশন বন্ধে জড়িতরাও, জানালেন চিফ প্রসিকিউটর। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকফ প্রশাসক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানায় টিআইবি। সপ্তাহের শেষ কার্যদিবসে সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন ওয়াকফ প্রশাসক সাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতা আর দুর্নীতির কারণে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি বেদখল অবস্থায় রয়েছে, যা ফেরাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের কাছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থান জানান দিতে 2028 সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীকে দুদক পুনর্গঠনের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। এবছর হচ্ছে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরায় প্রায় 2 বছর পর মাঠ থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবেন। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট, সুনামগঞ্জে পাথর উত্তোলনে সমন্বিত জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী সরকার। প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। এরপর অন্তর্বর্তী সরকারের দেয়া বিচারিক ক্ষমতা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সার্ভে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। জাপলংয়ের মতো প্রাকৃতিকভাবে স্পর্শকাতর এলাকা বাদে অন্যান্য স্থানে সীমিতভাবে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জিওলজিক্যাল সার্ভে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে চায় সরকার। এজন্য সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়াতে এ মাসেই নীতিমালা প্রণয়ন করে তা জুন নাগাদ সংসদে উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজধানীতে এক প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও বলেন, ঢাকার প্রতিটি ভবন সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাতে সরবরাহ ব্যাহত এবং সার্বিক সংকটের প্রেক্ষাপটে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। প্রথাগত বিদ্যুতের পাশাপাশি বাসাবাড়িতে সোলার হোম সিস্টেমের সীমিত ব্যবহার এবার আরও সম্প্রসারিত করতে চায় বিএনপি সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 3 দিনব্যাপী 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতেও উঠে এলো সেই প্রসঙ্গ। প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশ অনেক পিছিয়ে। জানান, সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। বিএনপি সরকার সৌর বিদ্যুতের বিপ্লব ঘটাতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরীর প্রতিটি বাসভবন সোলারের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। অনুষ্ঠান শেষে বিদ্যুতের দাম বাড়ছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আমার উত্তর দিয়ে দিয়েছি, বলছি বাড়লে তখন প্রশ্ন করে, এখনো তো বাড়ে নাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরি ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড। কর্ণফুলী নদী বন্দরের আশপাশে বিশেষ মহড়া। সমুদ্র বন্দর ও উপকূলের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা হক রূপাকে আগামী 14 মে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 মে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সম্প্রচারের অভিযোগে বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেলও। চিফ প্রসিকিউটর জানান, ইন্টারনেট ও টেলিভিশন স্টেশন বন্ধসহ যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকায় ছিলেন তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে বিশেষ মহড়া চালিয়েছে কোস্টগার্ড। সকালে কর্ণফুলী নদী বন্দরের আশপাশের এলাকায় বিশেষ মহড়া চালায় কোস্টগার্ড। বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরি ঠেকাতে ও চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপকূল রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে জলদস্যুতা ও মানব পাচার শূন্যের কোঠায় আনতেও বদ্ধপরিকর এই বাহিনী। দেখছেন সন্ধ্যার সময়। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত প্রায় 2,860টি মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, যার মধ্যে কয়েকটি মামলা 5 বছরেও নিষ্পত্তি হয়নি। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2,860টিরও বেশি মামলা ঝুলে আছে। আমরা আশা করি বাংলাদেশ দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন নির্বিঘ্নভাবে করা সম্ভব হয়। ফর ওভার 5 ইয়ার্স। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। অবশেষে সামনে এলো বিপিএলের সবশেষ আসরে ফিক্সিংয়ে জড়িতদের নাম। সন্ধ্যায় অফিসিয়াল ইমেইলে 5 জনকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, যাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা সামিনুর রহমানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং। বিপিএল ক্রিকেটার তুলে আনতে যতটা না ভূমিকা রেখেছে তার চেয়ে অনেক বেশি আলোচনায় থেকেছে ফিক্সিং ইস্যুতে। তারকা ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা কলুষিত করেছে দেশের ক্রিকেটকে, কিন্তু বেশিরভাগ সময়ই ফিক্সিং এর বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রম। সবশেষ আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত 5 জনের নাম প্রকাশ করেছে তামিম ইকবালের বোর্ড, যেখানে আছেন এক ক্রিকেটারও।
তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আর বসে থাকেননি। বুলবুলের সময়ে মাঠে গড়ানো বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। 12তম আসরে ব্যাটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যাটার। এদিকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও প্রমাণ পেয়েছে বিসিবি। কাঠগড়ায় কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজন কবিরের নাম রয়েছে বিসিবির ওই ইমেইলে। এছাড়া নবম, দশম ও একাদশ আসরে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকা সামিনুর রহমানকেও সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। অভিযুক্তদের নোটিশ পাওয়ার 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু। হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বেদখল হওয়া ওয়াকফ সম্পত্তি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুদক পুনর্গঠন সহ এক গুচ্ছ পরামর্শ টিআইবির। এবং সীমান্তে আবারও পুশিন আতঙ্ক, সতর্ক অবস্থানে বিজিবি। নাগরিকদের ঠেলে দিলে ভুগতে হবে ভারতকেও। উস্কানিমূলক বক্তব্য পরিহারের পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল সুন্দর সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। অমরিনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।